আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জনাব রাহাত মিনহাজ। জনাব রাহাত মিনহাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। বেশ একটা বিরতির পর আপনাকে পাওয়া গেল। আশা করি আপনি ভালো আছেন। ধন্যবাদ। জনাব রাহাত মিনহাজ, একটা জিনিস আমরা যে আলোচনা শুরু করতে চাই, আপনি নিজে একসময় মিডিয়ার সঙ্গে জড়িত ছিলেন, এখন মিডিয়া বিষয়ক শিক্ষাদান করেন, শিক্ষক আপনি, সাংবাদিকতার শিক্ষক। কিন্তু আমাদের একটা ঘটনা নিয়ে আমি আগেও এটা নিয়ে আমি একটু চিন্তা করতাম, এটা কেন হচ্ছে। আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তখন তারা আদালতের কাছ থেকে একটা অর্ডার নিয়ে এসেছিল যে তারেক রহমানের কোনো কথা প্রচার করা যাবে না, যেহেতু সে দণ্ডপ্রাপ্ত আসামি। এবং এবার দেখলাম শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত আসামি এই মুহূর্তে, কিন্তু দণ্ড পাওয়ার আগেই নির্বাহী আদেশে বলা হয়েছিল ওনার কোনো বক্তব্য সরাসরি আমাদের মিডিয়াগুলোতে প্রচার করা যাবে না। সবশেষে উনি একদিন আগে এনডিটিভিকে যে ইন্টারভিউটা দিয়েছিলেন ভারতের মিডিয়া, সেটাকে কেন্দ্র করে সেটা ওই নিউজের খবরটা কোথায় কিভাবে ছাপা হয়েছে, এভাবে ইনডাইরেক্টলি আমাদের দেশে অনেক মিডিয়া সেটাকে প্রচার করেছে। তো এটা নিয়ে দেখলাম সরকারের যিনি প্রধানমন্ত্রী, যিনি তথ্য বিষয়ক উপদেষ্টা আছেন ডক্টর জাহিদুর রহমান, তিনি বলছেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা আছে, তাই বাংলাদেশের গণমাধ্যমে তার বক্তব্য সরাসরি প্রচার করা উচিত নয়। এর আইনগত দিক একটা আছে, আবার এর একটা নৈতিক দিকও আছে। তো সাংবাদিকতা এবং গণযোগাযোগের শিক্ষক হিসাবে আপনি এই পুরো ঘটনা এবং ওনার বক্তব্য আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জনাব মাসুদ কামাল, আপনাকে ধন্যবাদ জানাই। আমি শিক্ষকতা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আমি ছোট্ট করে একটু বলি যে যে কথাটা আসলে আপনি তুলে ধরলেন, এই কথাটার দুটো দিক আছে। একটা দিক হচ্ছে বর্তমান এই যুগে আপনি আইন করে কারো বক্তব্য বন্ধ করে আপনি যে সাফল্য অর্জন করতে চান সেটা সম্ভবপর নয়। কারণ আমি যদি সত্যি কথা বলতে, বর্তমানে আমি যদি আপনাকে বাংলাদেশের মানুষের মিডিয়া কনজিউমিং বিহেভিয়ারের কথা বলি, মানুষ আসলে গণমাধ্যম থেকে প্রাথমিক সোর্স হিসেবে তথ্য এখন আর খুব বেশি পায় না। মানুষ আসলে তথ্য সংগ্রহ করে হচ্ছে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম থেকে। তার মানে হচ্ছে আপনি যদি মনে করেন যে গণমাধ্যমগুলোকে আইন দেখিয়ে, আদালত দেখিয়ে, শাসিয়ে বা নানাভাবে আপনি ক্যাপচার করে কোনো বিষয়ে সংবাদ প্রচার থেকে বিরত রাখবেন বা কোনো কিছুতে বাধ্য করবেন, সেটা আসলে কার্যকর হবে না। এটা এটা সম্ভবপর না, এটা ইম্পসিবল, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন যদি, আদালত যদি কোনো ধরনের কোনো বিষয়ে রায় প্রদান করে, সেটা আমি মানার পক্ষে। কিন্তু আবার এটাও ঠিক যে হচ্ছে আপনার আহ কোনো বিষয়ে কোনো রাজনৈতিক দলের নেতা, কোনো রাজনৈতিক দলের প্রধান, তার বক্তব্য যদি আপনি আইন দিয়ে ঠেকাতে চান, এটা এটা প্রথমত হচ্ছে বাস্তবসম্মত নয়। দ্বিতীয়ত হচ্ছে আমি মনে করি এটা নৈতিক ভাবেও ঠিক নয়। দেখুন, যখন আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসন আমল ছিল, তখন কিন্তু তারা প্রবল ভাবে গণমাধ্যমের উপর তাদের আপনার আমি বলবো কবজা, বা গণমাধ্যমের উপর তাদের হচ্ছে নানাভাবে আপনার নানা কিছুকে কন্ট্রোল করার একটা প্রবণতা ছিল। আপনি যদি সেই প্রবণতাকেই এখন কপি করতে থাকেন, আপনি যদি সেই প্রবণতাকেই মানুষের উপর চাপিয়ে দিতে থাকেন, এবং আপনি যদি একই পথ অনুসরণ করতে থাকেন, তাহলে তো আমি শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারের সাথে এই সরকারের আচরণের তো খুব বেশি পার্থক্য দেখি না। আমি আপনাকে খুব ঠান্ডা মাথায় এবং সুস্থভাবে বলছি যে দেখুন, একটা বড় ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির পরে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার দায়িত্বে এসেছে। বাংলাদেশের মতো দেশে সমস্যা সীমাহীন। এই দেশের শাসনভার পরিচালনা করা অনেক কঠিন। তো এই প্রেক্ষাপটে আমি এই সরকারের সাফল্য কামনা করি, অন্তর থেকে সাফল্য কামনা করি। আমি আমার এই রাষ্ট্রের স্থিতিশীলতা কামনা করি। সাথে আবার এটাও কামনা করি যে কোনো না কোনো ভাবে সেই যে আংশিক ফ্যাসিবাদী যে আচরণটা আমরা আসলে প্রায় 16 বছরের শাসন আমলে অনেকটা দেখেছি, সেটারই আবার পুনরাবৃত্তি যাতে কোনোভাবে না হয়, সেটাও আমাদের আসলে চিন্তা করা প্রয়োজন। আমরা সেই পুনরাবৃত্তি দেখতে চাই না। জি, এখন এখানে দেখেন কতগুলি বিষয়।
উনি বলেছেন, আমি ওনার কথা থেকে কয়েকটা কথা নিতে যাচ্ছি। একটা হচ্ছে উনি বলেছেন যে এই বিষয়ে সরকার এখনই খুব কঠোর অবস্থানে যাচ্ছে না, কিন্তু গণমাধ্যমে আইন ও আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। এরপর তো ঠিক আছে, কিন্তু আপনিও বললেন, পরে যেটা বললেন উনি, ভবিষ্যতে প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা যেতে পারে। এখানে এক ধরনের প্রচ্ছন্ন হুমকি যেন আমি দেখতে পাচ্ছি। তার মানে ভবিষ্যতে প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়ার কথা। তার মানে ব্যবস্থা নেওয়ার একটা সুযোগ কি তাহলে সবসময় থাকছে? যদি থাকে, সেটা কি স্বাধীন সাংবাদিকতাকে উৎসাহিত করে? প্রথমত দেখেন, আমি খুব সহজ করে বলি। প্রথম কথা হচ্ছে, আপনি কোন রাজনৈতিক দলের প্রধান, ধরে নেন তিনি দণ্ডপ্রাপ্ত, ধরে নেন তিনি অপরাধী, তার বক্তব্যকে আপনি কোনোভাবে গণমাধ্যমে প্রচার করা বন্ধ করে আপনি আসলে মানুষের কাছ থেকে তাকে বিচ্ছিন্ন রাখতে পারবেন না, যদি মানুষ তাকে শুনতে চায়। আপনি যদি কারো বক্তব্য শুনতে চান, গণমাধ্যমকে বন্ধ করে আপনি সেটা শোনা থেকে মানুষকে বিরত রাখতে পারবেন না। বর্তমান টেকনোলজির যে যুগ, বর্তমানে যে আপনার সোশ্যাল মিডিয়ার যুগ, সেটা সম্ভবপর নয়, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে আপনার, আপনি গণমাধ্যমকে হুমকি ধমকি নানা আইন কানুন দেখিয়ে গণমাধ্যমকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটা সম্ভবপর নয়। এটা যদি আপনি প্রবলভাবে চেষ্টা করেন, আমার ধারণা বা আমার ধরেন আমার শঙ্কা যে এর ফলাফলটা উল্টো হবে। তো নতুন একটা সরকার ক্ষমতায় এসেছে, সেই ক্ষমতায় আসার পরে আপনার গণমাধ্যমকে এত বৈরী করে ফেলবে, গণমাধ্যমকে প্রতিপক্ষ বানিয়ে ফেলবে, আমার মনে হয় না এই সরকারের জন্য সেটা ভালো কোনো পদক্ষেপ হবে। যে আরেকটা বিষয় এই প্রসঙ্গে আমি শেষ প্রশ্নটা করি, সেটা হলো যে উনি নিজে কিন্তু স্বীকার করেছেন এটা। উনি বলেছেন যে বিদেশি গণমাধ্যমে যখন কারো বক্তব্য প্রকাশ হয়, যেমন শেখ হাসিনার বক্তব্য প্রকাশ হয়, সেটা নানা মাধ্যমে জনগণ জেনে যায়, মানুষ জেনে যায়। উনি নিজে এটা স্বীকার করছেন, তারপরে উনি বলছেন যেন প্রচার না করা হয়। তাহলে একটা খবর, যে খবরের প্রতি আমার পাঠকদের, আমার দর্শকদের আগ্রহ আছে, সেই খবরটা যদি বাইরের গণমাধ্যমে প্রচারিত হয় এবং যদি সেটা আমরা প্রচার করতে না পারি, তাহলে কি গণমাধ্যমের এই যে মানুষের কাছে গ্রহণযোগ্যতার যে প্রতিযোগিতা প্রতিনিয়ত থাকে, সেই প্রতিযোগিতায় কি আমরা আলটিমেটলি পিছিয়ে যাচ্ছি না? আমাদের দেশের মানুষ যদি বাইরের গণমাধ্যমের উপর নির্ভর করে প্রকৃত তথ্যটা জানার জন্য, সেটা কি আমাদের গণমাধ্যমের অস্তিত্বের জন্য হুমকি নয়? না, তা তো বটেই। আর গণমাধ্যম, শোনেন, গণমাধ্যম চলবে গণমাধ্যমের মতো করে। গণমাধ্যম কিভাবে চলবে এটা আইন আদালত বা সরকারের ঠিক করে দেওয়ার বিষয় নয়। আর দ্বিতীয়ত হচ্ছে, বর্তমান সময়ে এই তথ্য প্রযুক্তির যুগে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা, গণমাধ্যমের আদেয়কে নিয়ন্ত্রণ করা, ইভেন যে বিষয়ে মানুষ জানতে চায় সেই বিষয় থেকে মানুষকে বিরত রাখা, এটা একেবারেই অসম্ভব, এটা সম্ভবপর নয়। বরঞ্চ আমি বলি, আপনি যা নিষিদ্ধ করবেন, আপনি যা আটকে রাখতে চাইবেন, আপনি যা চাপা দিয়ে রাখতে চাইবেন, মানুষ সেটা খুঁজে খুঁজে বের করে দেখবে, শুনবে। তো ফলাফলটা উল্টা হবে। এটা সত্যি কথা বলতে, যারা ক্ষমতাসীন থাকে, ক্ষমতায় থাকে, তারা তো অনেক ক্ষেত্রে আপনার টিনের চশমা পরেন, তারা অনেক কিছু আর দেখতে পান না। হ্যাঁ, এখন আসলে আমি জানি না যে তিনি তো খুবই সংবেদনশীল মানুষ, গুণী মানুষ, অনেক বাকপটু মানুষ। হ্যাঁ, তিনি আসলে কি বুঝছেন এটা আসলে তিনিই ভালো বোঝেন, কিন্তু আমি খুব সামান্য একজন শিক্ষক হিসেবে মনে করি এটা আসলে এইভাবে সফল হওয়ার সম্ভাবনা কম। আর গণমাধ্যম তার নির্দেশনা অনুযায়ী, আদালতের নির্দেশনা অনুযায়ী গণমাধ্যম চলবে, এটা মনে হয় না গণমাধ্যম সেটা চলার জন্য প্রস্তুত বা চলবে। আমি একটু অন্য প্রসঙ্গে আসি। এই প্রসঙ্গটা আপনি জানেন যে আমাদের দেশে, আমাদের বিশেষ করে সেনানিবাসে শিখা অনির্বাণ নামে একটা প্রজ্বলিত শিখা দীর্ঘদিন ধরে ছিল। সেই 1987 সাল থেকে মতো ছিল, আমার ঠিক খেয়াল নেই, মনে হয় নাকি আরো আগে। না, এটা 77 সাল হবে, 77। 77 সাল থেকে ছিল। 1977 সাল থেকে এটা জিয়াউর রহমান একটা শিখা অনির্বাণ নামে একটা গ্যাসের শিখা জ্বলছিল। আমরা বহুবার দেখেছি এটা সেনাবাহিনীর, সেনানিবাসের ভেতরে ক্রমাগত এখান থেকে গ্যাসের আগুন ওখানে জ্বলতো, এটা কখনোই নিভবে না, নেভানো হবে না, এই ধরনের কথাই বলা হতো। তখন অনির্বাণ শব্দ যখন বলা হয়, অনির্বাণ মানে সেটা সবসময়, এটা কখনো
মানে নির্বাণ করা হবে না এটাকে। সেই শিখাটা নির্বাণ করা হয়েছে মে মাসে ফার্স্ট উইক। এবং বলা হচ্ছে যে এটা করা হয়েছে যে যেহেতু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সংকট একটা দেখা দিয়েছে, এগুলোর কারণে এটাকে নিভিয়ে ফেলা হয়েছে। এখন মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর যে সাহস এবং আত্মত্যাগ, তারই প্রতীক হিসাবে কিন্তু এই শিক্ষাটাকে জ্বালানো হয়েছিল। এটা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় নানা বক্তব্য আসছে। এটা আসলে আপনি কিভাবে দেখছেন এই ঘটনা? দেখুন জনাব মাসুদ কামাল, এটা হচ্ছে খুবই সংবেদনশীল, স্পর্শকাতর বিষয়। হ্যাঁ, মুক্তিযুদ্ধের বিষয় এবং এটার সাথে বাংলাদেশ সেনাবাহিনী ওতপ্রোতভাবে জড়িত। তো এই বিষয়ে আসলে ঢালাও মন্তব্য করা, এই বিষয়ে আসলে সরাসরি কোনো বিষয়ে মন্তব্যে পৌঁছানোটা খুব বুদ্ধিমানের কাজ নয় বলে আমি মনে করি। তবে আমি একটা জিনিস এই বিষয়ে সংবাদ পড়ার জন্য আসলে খুব আমি চেষ্টা করছিলাম যে কোথায় কি প্রকাশিত হয়। আজকে যখন আপনার সঙ্গে কথা বলছি, আজকে সকালবেলা যখন আমি বিভিন্ন সংবাদপত্র দেখছিলাম, তখন দেখলাম যে বিবিসি বাংলা, তার যে ওয়েব পেজ, তারা আসলে তাদের যে পত্র পত্রিকার সংবাদের যে বিশ্লেষণ ভিত্তিক একটা রিপোর্ট প্রকাশ করে প্রতিদিন সকালবেলা, তারা আজকে সেখানে এই সংবাদটাকেই তারা প্রধান করেছে এবং তারা রেফারেন্স ব্যবহার করেছে দ্য নিউজ পত্রিকার একটি সংবাদ। আমি কিন্তু এই সংবাদটা আগে জেনেছি বাংলাদেশের বাইরের একটা নিউজ পোর্টালের মাধ্যমে। পরে আমি খুব অপেক্ষায় ছিলাম যে বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলো এটা কবে সংবাদ আকারে প্রকাশ করবে। আমি একটা শুরুতেই বলছিলাম এটা কিন্তু খুবই স্পর্শকাতর এবং খুবই সংবেদনশীল বিষয়। হ্যাঁ, যে কারণে দেখেন বাংলাদেশের কোনো গণমাধ্যমের সংবাদ করেনি। আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশের 40টা টেলিভিশন, 1,500-এর মতো সংবাদপত্র, কোনো সংবাদ মাধ্যম সেই নিউজটা করতে যায়নি, শুধুমাত্র আপনার নিউ এইজ ছাড়া। আমি নিউজ পত্রিকার সংবাদটা আপনাকে একটু দেখাই, আমার কাছে আছে। আমি এটা নিউজ পত্রিকার শেষ পাতায় এই সংবাদটা প্রকাশিত হয়েছে। হ্যাঁ, আমি এই নিউজটা খুব মনোযোগ দিয়ে পড়লাম। এর মাত্র 2 কলামের ছোট্ট একটা নিউজ। হ্যাঁ, এই নিউজে যা বলা হয়েছে, আমি একটু আপনাকে দুটো প্যারা একটু পড়ে শোনাই যারা মাসুদ কামাল, আপনার সময় থাকলে আর কি। তো এখানে বলছে, দ্য শিক্ষা অনির্বাণ, এ মেমোরিয়াল symbolizing enduring courage and supreme sacrifices of the armed forces during the 1971 Liberation War, located in the Dhaka cantonment, has now been kept mostly off since May 2 as part of the government's austerity measures to save energy. এটা পরিপূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়নি, কিন্তু বেশিরভাগ সময় বন্ধ থাকছে। এবং বলা হচ্ছে কি যে জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারের যে হচ্ছে আপনার সামগ্রিক যে পরিকল্পনা বা প্রক্রিয়া, তার অংশ হিসেবে এটা আপনার বন্ধ রাখা হয়েছে। এবং এটা দ্য নিউজ সংবাদ কিভাবে করেছে, তারা আইএসপিআর এর কাছে লিখিত জানতে চেয়েছিল যে এটার কারণ কি, প্রেক্ষাপট কি। তখন আইএসপিআর তাদেরকে লিখিত উত্তর দিয়েছে বা তথ্য দিয়েছে, তার ভিত্তিতে দ্য নিউজ এই সংবাদটি করেছে। এবং সেখানে আইএসপিআর আর কি জানিয়েছে আমি একটু ছোট্ট করে আপনাকে পড়ে শোনাই। এখানে লেখা আছে আইএসপিআর এর বরাত দিয়ে, as part of these measures the Shikha Anirban in Dhaka cantonment has not been kept continuously burning since May 2, 2016, said ISPR. ওই যে আপনার জ্বালানি সংরক্ষণের যে আপনার সরকারের নির্দেশিকা বা আহ্বান, সেটাকে আপনার আমলে নিয়েই আইএসপিআর বলছে যে ঢাকা ক্যান্টনমেন্টের এই শিক্ষা অনির্বাণকে এখন যেটা আপনার ধারাবাহিকভাবে জ্বলতেই থাকতো, সেটা বন্ধ করা হয়েছে। এবং পরের দিকে আবার বলা হয়েছে যে রাষ্ট্রীয় এবং সামরিক বাহিনীর অনুষ্ঠান যখন হয়, তখন আবার এই শিক্ষা অনির্বাণটা প্রজ্বলন করা হয়। দেখুন যারা মাসুদ কামাল, আমি আবারও বলছি, এটা খুবই সংবেদনশীল, খুবই স্পর্শকাতর বিষয় আর কি। হ্যাঁ, এর সাথে রাষ্ট্রের আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষজন বা গুরুত্বপূর্ণ বডি এর সাথে যুক্ত। এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না, বা আমি মন্তব্য করতে চাইও না, কারণ আসলে এর ভেতরে হয়তো আরো অনেক কিছু জানাশোনার আপনার বাকি থাকতে পারে। কিন্তু আমি যেটা একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন সামান্য শিক্ষক হিসেবে, দেখুন আমরা 5 আগস্টের পালাবদলের পর থেকে আমরা ক্রমাগত দেখেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মারক, স্মৃতিচিহ্ন, মুরাল, জাদুঘরগুলোকে কিভাবে ধ্বংস করা হয়েছে। এবং সেগুলো এতদিন পরে, 2 বছর পার হয়ে গেছে, নতুন আপনার সরকার, আপনার 2 বছর হতে যাচ্ছে, নতুন সরকার, আপনার গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়েছে। ধরে নিলাম শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ফ্যাসিবাদের প্রতীক, ধরে নিলাম আমি,
কিন্তু মুক্তিযুদ্ধের ভাস্কর্য, 7 জন বীর শ্রেষ্ঠ শহীদের ভাস্কর্য, মুক্তিযুদ্ধের মুরাল তো আর কোনো দোষ করেনি। সেগুলোকেও তো যথাযথভাবে আপনার সম্মান দিয়ে তো আপনার পুনঃস্থাপন, সংস্কার এগুলো তো করা হচ্ছে না। সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর আজ পর্যন্ত কেউ আপনার ঠিক করতে যায়নি। তো এরকম নানা প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের আপনার স্মৃতিচিহ্ন, মুক্তিযুদ্ধ সংক্রান্ত কোনো কিছু যখন আপনার কোনো সিদ্ধান্তের কারণে বন্ধ করা হয়, তখন হয়তো অনেকেই আসলে আহত হতে পারেন। আমি একজন খুব সামান্য নাগরিক হিসেবে আমার মনে হয়, ধরেন এই শিখা অনির্বাণের এই শিক্ষাটা জারি রাখতে কত কিউসেক গ্যাসের প্রয়োজন হয়, কত জ্বালানির প্রয়োজন হয়। এই দেশে তো সবকিছুই চলছে, শিক্ষা অনির্বাণটাই বন্ধ রাখতে হবে। আমি একজন খুব সামান্য নাগরিক হিসেবে এটা বন্ধ হওয়াতে আমি আসলে কষ্ট পেয়েছি, ব্যথিত হয়েছি। হয়তো আমার কষ্ট পাওয়া, ব্যথা পাওয়া, যন্ত্রণা পাওয়া কারো কোনো যায় আসে না, আমি কাউকে দোষারোপও করছি না, আমি কাউকে দায়ও দিচ্ছি না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মুক্তিযুদ্ধের এত গুরুত্বপূর্ণ একটা স্মারক, যেটার আপনার উদ্বোধন করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালের 16ই ডিসেম্বর। 1977 সালের 16ই ডিসেম্বর পরে কোনোদিন এই শিখা অনির্বাণ নেভানো হয়নি বা বন্ধ করা হয়নি। কিন্তু এখন যে কারণেই করা হোক, যেটাই করা হোক, একজন সামান্য নাগরিক হিসাবে এটা আমার কাছে খারাপ লেগেছে, কষ্ট লেগেছে। আমার কাছে মনে হয়েছে আমরা অন্য কিছু বন্ধ করে হলেও শিখা অনির্বাণকে হয়তো আমরা চালু রাখতে, ধারাবাহিকভাবে জ্বালিয়ে রাখতে পারতাম। আমি আপনার মাধ্যমে সামান্য আহ্বান জানাই যে দেখুন, হয়তো অন্য জায়গায় আপনারা বিদ্যুৎ সাশ্রয় করেন, অন্য জায়গায় গ্যাস সাশ্রয় করেন, সম্ভব হলে মুক্তিযুদ্ধের এই স্পর্শকাতর এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি, স্মারকটিতে যাতে শিখা অনির্বাণটা আপনার প্রজ্বলিত থাকে, সবসময় যাতে জ্বলে, সেই ব্যবস্থাটা আপনারা করুন। এই অনুরোধ জানানো ছাড়া, এই অনুনয় জানানো ছাড়া আমার আর কোনো কিছু বলার নেই। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন। আমি কেবল দুটো কথা বলতে চাই এখানে আপনাদের সঙ্গে। আমি শিখা অনির্বাণ নিয়ে প্রথমে বলি, যদি গ্যাস বেশি খরচ হয়, আপনি গ্যাসের খরচ কমানোর ব্যবস্থা করেন, শিখাটাকে ভিন্ন একটা রূপ দিতে পারে। ওই দাও দাওকে জ্বলার ভঙ্গিটাও অন্যভাবে রূপান্তরিত করা যেতে পারে। কিন্তু যে শিখাটার নামই দেওয়া হয়েছে অনির্বাণ, সেটাকে নির্বাণ করার মাধ্যমে আপনারা কি বুঝাতে চাইবেন, এটা কিন্তু একজন সাধারণ জনগণ হিসাবে আমি বুঝতে পারিনি। আমি আশা করবো এই ব্যাপারে সামরিক বাহিনী যারা আছেন, সেনাবাহিনী, তাদের পক্ষ থেকে প্রয়োজন একটা ব্যাখ্যা আপনি দিতে পারেন। আপনি হয়তো বিচ্ছিন্ন কোনো জগতের মানুষ নন। আর এটা তো আপনাদের সেনাবাহিনীর যারা নাকি তাদের যে বীরত্ব আমাদের স্বাধীনতা যুদ্ধে, তাদের যে আত্মত্যাগ, তার স্মরণেই কিন্তু এটাকে প্রজ্বলিত করা হয়েছিল। এটা তারা দেখবেন বলে আমি আশা করি। আর মিডিয়া নিয়েও আমার কিছু বক্তব্য আছে। সেটা হলো যে মিডিয়ার এই যে বিধিনিষেধটা, এই বিধিনিষেধ ভাই কেউ মানবে না আপনাদের। শেখ হাসিনার বক্তব্য আপনার প্রচারে মানা করেছেন, শেখ হাসিনার সরকারও কিন্তু তারেক রহমানের বক্তব্য প্রচারে মানা করেছি। তখন কি আমরা তারেক রহমানের বক্তব্য এই জাতি জানতো না? এই জাতি কি নিজেদের মতো করে সংগ্রহ করতো না? তার হচ্ছে বড় কথা, তারেক রহমানের সঙ্গে তখন প্রায় প্রতিদিন তার দলের নেতা কর্মীরা জুম মিটিং করত, এবং সেই জুম মিটিং এর মাধ্যমে সেই বক্তব্য কিন্তু তারা জনগণকে জানাতেন। তো যখন জুম মিটিং করে ওনার বক্তব্য শোনা যাবে না, জুম মিটিং এ যে লোকগুলি উপস্থিত থাকতেন বাংলাদেশে ওনার দলের, তারা কি দেশের নাগরিক ছিল না? তারা কি শুনতো না? তারা তো শুনতো। তারা শুনতে পারতো, দেশের সাধারণ মানুষ শুনতে পারতো না কেন? এই যে শুনতে না দেওয়ার যে চেষ্টা, আকাঙ্ক্ষা, এটাকে আর যাই বলে না, গণতন্ত্র। লিখিত ইন্টারভিউ দিয়েছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, এবং সেটা তারপর এনডিটিভির সেই সাক্ষাৎকার অন্য অন্য বিদেশের বিভিন্ন মিডিয়া তাদের মতো করে ব্যাখ্যা সহ প্রচার করেছে। এনডিটিভি তার মতো করেছে, সেটার থেকে চুম্বক অংশ নিয়ে অথবা বিশেষ একটা অংশ নিয়ে, অথবা বাস্তবতাকে কি বাস্তবতায় শেখ হাসিনা ইন্টারভিউ দিলেন সে বিষয়ে বিভিন্ন মিডিয়া, আল জাজিরা বলেন, রয়টার্স বলেন, এরা কিন্তু ওটা থেকে নিয়ে নিউজ করেছে। তো বাংলাদেশেরও দু একটা মিডিয়া
সেখান থেকে দুই একটা পয়েন্ট নিয়ে নিউজ করেছে। এবং শেখ হাসিনা যে কথাটা বলেছেন তার কথার গ্রহণযোগ্যতা কতটুকু আছে, সেই কথার বাস্তবতা কতটুকু আমাদের জন্য প্রযোজ্য, সেই কথার আফটার ইফেক্ট কী হতে পারে, এগুলো নিয়েও আমাদের এখানে অনেকে বিশ্লেষণ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার বক্তব্য প্রচারে আমাদের এখানে আদালতের একটা নিষেধাজ্ঞা আছে। কারণ আদালত বলেছে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না। তাই যাবে না যে জিনিসটা, এখন সেটা কি আমাদের এখানে যারা প্রচার এর মধ্যে করেছে, এর আগেও কিন্তু করেছে, এর আগে আমি দেখেছি হুবহু অনেক অনেক মিডিয়া প্রচার করেছে। এটা নিয়ে আমিও প্রশ্ন তুলেছি যে আমরা তাহলে কোনটা মানব, আদালতের নির্দেশনা কতটুকু পর্যন্ত, মানে কোনটুকু আদালতের নির্দেশনা, মানে শেখ হাসিনা যা বলেছে হুবহু সেটা প্রচার করা যাবে না, অথবা শেখ হাসিনা কিছু একটা করলো, ধরা যাক উদাহরণ দিয়ে বলি, শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েছে ইন্ডিয়াতে, এই খবরটাকে আমি দিতে পারবো? অথবা ধরা যাক শেখ হাসিনা মারাই গেলেন ইন্ডিয়াতে, এটাকে আমি দিতে পারবো? অথবা ধরেন শেখ হাসিনা ইন্ডিয়া থেকে আমেরিকা চলে গেলেন, অথবা ইন্ডিয়া থেকে অন্য কোনো দেশে পাঠিয়ে দিল, সেই খবরটাকে আমি দিতে পারবো? এবং ইন্ডিয়া ত্যাগ করার সময় উনি কি কি কথা বললেন সেটাকে আমি লিখতে পারবো? দেখুন, এই যে সীমারেখাটা, এটা ডিটেল থাকা দরকার। না থাকলে কি হবে, না থাকলে আমি তো বুঝতে পারবো না যে কতটুকু আমার অপরাধ। নাকি এমন হবে যে শেখ হাসিনার নামটাই উচ্চারণ করা যাবে না, এটাও কিন্তু হতে পারে। আমার মনে আছে অনেকদিন আগে এটা ঘটনা শুনেছিলাম, এটা ঘটনা না কৌতুক আমার ঠিক মানে আমি ঠিক কনফার্ম হয়ে বলতে পারবো না, বাট শুনেছিলাম। সেটা হলো 91 সালে যখন নাকি এরশাদ সাহেবের পতন হলো, এরশাদের পতনের পর নতুন 91 সালে ক্ষমতায় আসলেন বেগম খালেদা জিয়া সরকার। এবং তখন নাকি ওই যে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেখবেন আপনার মৌলভী সাহেবরা একটা মোনাজাত ধরেন, অথবা কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করে ওনারা এটা আবার বঙ্গানুবাদ করেন অথবা ব্যাখ্যা করেন। তো ওখানে কিন্তু বলেন যে এখানে এরশাদ হচ্ছে এরকম এরকম, মানে এরশাদ মানে এটা ব্যাখ্যা হচ্ছে, অনুবাদ হচ্ছে এরকম এরকম। তখন নাকি একবার বলা হয়েছিল যে এরশাদ নামটাই নেওয়া যাবে না, যেহেতু এরশাদের পতনের পর আমরা হয়েছি, পতনের পর নতুন সরকার এসেছে, অতএব সরকারি অনুষ্ঠানে মৌলভী সাহেবদেরকে বলে দেওয়া হয়েছিল আপনারা এরশাদ শব্দটা উচ্চারণ করবেন না, অন্য কোনো বিকল্প শব্দ ব্যবহার করবেন। এটা সত্য না মিথ্যা আমি জানি না, তবে আমি শুনেছিলাম ওই সময় অনেকের কাছে, সিনিয়রদের মুখে, তখন তো আমার বয়স একটু কম ছিল, তো শুনেছিলাম। তো আমরা কি হাসিনার শব্দটাই উচ্চারণ করতে পারবো না? যদি হাসিনার শব্দটা উচ্চারণ করার ক্ষেত্রে বাধা হয়, তাহলে তো আমি তো এর মধ্যে এই অনুষ্ঠানে এবং গতকালকে তার আগের দিন বেশ কয়েকবার নামটা উচ্চারণ করে ফেলেছি, কী করব? অথবা যখন আমরা আগের সরকারের কথা বলবো, সেই সরকারের কোনো আপনার খারাপ দিকের কথা উল্লেখ করব, যখন তার নিন্দা করব, তখনও কি আমরা ওনার নাম উচ্চারণ করতে পারবো না? অথবা উনি কিছু ভালো কথা নিশ্চয় করেছেন, সেগুলো কি বলতে পারবো না? দেখেন, এগুলো একটা বিকট একটা সংকট আমি মনে করি। কারণ সীমারেখাটা আপনাদের বলে দেওয়া উচিত। আপনি তো বলবেন এত কথা বলার দরকার কি ভাই তোমার, সীমারেখা নিয়ে তোমার কেউ প্রশ্ন করছে? হ্যাঁ, করেছে। আজকে সরকারের যে বিভিন্ন রকম সাফল্যের কথা বলতে যে একটা প্রেস ব্রিফিংয়ে সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান কিছু কথা বলেছেন। তিনি যে কথা বলেছেন আমি আপনাদের আগে পড়ে শোনাই, শুনুন উনি কী বলেছেন। উনি বলেছেন যে শেখ হাসিনার যে সাক্ষাৎকারের কিছু অংশ আমাদের গণমাধ্যমে প্রচার হয়েছে, এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উনি বলেছেন যে অনেক মিডিয়া এই কাজ করছে, তারা আদালতের নির্দেশনা মানছেন না, এটা একটা বাস্তবতা। তথ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছে তারা যেন এই কাজটি না করেন, প্রয়োজনে বিষয়টি আনুষ্ঠানিকভাবেও জানানো হবে। মানে গণমাধ্যমগুলোকে তথ্য মন্ত্রণালয় জানিয়েছেন আপনারা এই কাজটা করবেন না, মানে শেখ হাসিনার সাক্ষাৎকার বিষয়টা প্রচার করবেন না। খেয়াল করেন, কিন্তু তারা প্রাথমিকভাবে জানিয়েছেন, পরে আনুষ্ঠানিকভাবে জানাবেন। আচ্ছা, ধরা যাক প্রাথমিকভাবে জানানোতেই কোনো গণমাধ্যম শেখ হাসিনা সংক্রান্ত কোনো নিউজ প্রচার করলো না, কিন্তু সোশ্যাল মিডিয়া কি বসে থাকবে? ইউটিউব কি বসে থাকবে? ইন্ডিয়ান মিডিয়া কি বসে থাকবে? আল জাজিরা, রয়টার্স তারা কি বসে থাকবে? এএফপি কি বসে থাকবে? তারা তো প্রচার করবে। এখন
তারা যদি প্রচার করে, সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে, ফেসবুকে পাওয়া যাচ্ছে, ইউটিউবে পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের যে মিডিয়াগুলো আছে, আমাদের দেশে যে টেলিভিশনগুলো আছে, আমাদের দেশে যে পত্রিকাগুলো আছে, সেখানে পাওয়া যাচ্ছে না। তাহলে এই পত্রিকাগুলি কি প্রতিযোগিতায় পিছিয়ে যাবে না? এমনিই তো তাদের সবসময় একটা কম্পিটিশনের মধ্যে থাকতে হয়। এখন লোকে কি ভাববে, ভাই পত্রিকা পড়ে কোনো লাভ নাই, বাংলাদেশের টেলিভিশন দেখে কোনো লাভ নাই, কারণ এরা তো শেখ হাসিনার খবরই দিতে পারে না, এরা তো কোনো খবরই দিতে পারে না, এরা আরও কত খবর বন্ধ করে কে জানে। তাহলে তথ্য মন্ত্রণালয় যেখানে আমাদের সংবাদ মাধ্যমকে, আমাদের গণমাধ্যমগুলিকে আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গেও টেক্কা দেওয়ার মতো বাস্তবতা তারা তৈরি করতে পারে, খবর দ্বারা পরিবেশন করতে পারে, সেক্ষেত্রে সরকার যেখানে হেল্প করবে, তো হেল্প না করে তারা বরং বিরোধিতা করতেছে, তারা বরং এদের সামনে একটা প্রতিবন্ধকতা তৈরি করতেছে। কিন্তু বিদেশি সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রতিবন্ধকতা নেই। তো লোকজন আজকাল তো অনলাইনের যুগ রে ভাই, আমার মোবাইলে বসে আমি আল জাজিরা দেখতে পারি, আমার মোবাইলে বসে আমি রয়টার্স দেখতে পারি, আমার মোবাইলের টিপ দিয়ে আমি এনডিটিভিও দেখতে পারি। তাহলে তো আমি ওটাই দেখবো, মূলটাই দেখবো, এখানে আমি আসবো কেন? কারণ এখানে তো এটা কোনো ব্যাখ্যা করা যাবে না। এই জায়গাটিতে কিন্তু বুঝতে হবে। দেখেন, উনি একটু কিঞ্চিত একটা ছোট্ট হুমকিও দিয়েছেন। উনি বলেছেন এই বিষয়ে সরকার এখনই খুব কঠোর অবস্থানে যাচ্ছে না, কিন্তু গণমাধ্যমের আইন ও আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। ভবিষ্যতে প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা যেতে পারে। মানে আমি এখনই কোনো কঠোর অবস্থানে যাচ্ছি না, কিন্তু যেতেও পারি। এটা কিন্তু এক ধরনের হুমকি। প্রশ্ন হচ্ছে, যদি যাওয়ার মতো ঘটনা হয়, আপনি এখনই যাবেন না কেন? আপনি এখন আমাকে অল্প অল্প করে ছাড় দিচ্ছেন, তো ছাড় দেওয়ার কারণে আমি প্রচার করছি। কিন্তু আপনারা যখন নাকি ক্ষতি মনে করবেন, আপনি যখন মনে করবেন যে জনগণ তো আমার বিপক্ষে চলে যাচ্ছে, জনগণ তো ওই ভদ্রমহিলার পক্ষে চলে যাচ্ছে, তখন আপনি টাইট দিবেন। তাহলে তো হলো না, আমি তো এইভাবে করে করে অভ্যস্ত হয়ে গেছি, আপনি হঠাৎ করে আমাকে টাইট দিবেন কেন? যদি প্রচার করাটা যদি অন্যায় হয়, তাহলে আপনি এখনই থামান, আর তা না হলে পরে থামাবেন কেন? মানে আপনার সুবিধা অনুযায়ী থামাবেন, আপনার অসুবিধা অনুযায়ী থামাবেন না, এটা তো হয় না। তো এই বেশি বিষয়গুলো কিন্তু আমি মনে করি খুব সিরিয়াস। আমি ডক্টর জাহিদুর রহমান সাহেবকে বলবো, আপনি গণমাধ্যমের সঙ্গে তো জড়িত লোক, যদিও আপনি চিকিৎসক মানুষ, ডাক্তার মানুষ, কিন্তু টকশো করে এবং বিভিন্ন পত্রপত্রিকাতে আপনি কলাম টলাম লিখেছেন। আপনি আপনার কথা ভাবুন তো একবার। আপনি তো আগে বিএনপি করতেন না রে ভাই, আগে তো করতেন হলো আপনার নাগরিক ঐক্য, এই মাহমুদুর রহমান মান্নার দল। তারপর অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদেরকে সাপোর্ট করেছেন, আবার নতুন সরকার আসার পর তাদেরকে সাপোর্ট করছেন এবং তাদের সঙ্গে কাজ করছেন, তাদের সরকারের পার্ট হয়ে গেছেন। কিন্তু আপনি যখন আওয়ামী লীগে আপনি যখন কলাম লিখতেন, তখন যদি এ ধরনের কঠিন আইন থাকতো যে আমি এখন কিছু বলছি না, ছাড় দিচ্ছি, পরে কিন্তু আপনাকে ধরবো, কেমন লাগতো আপনার কাছে বলেন? তখন যখন আপনি টেলিভিশন টকশোতে বলতেন কথাবার্তা, সব কথা কি ওই সরকারের পক্ষে যেত না তো? তাতে কি সরকার আপনাকে ধরে নিয়ে গিয়েছিল? আওয়ামী লীগ সরকার নিয়ে তো যায়নি ভাই, আপনি তো মুক্ত ছিলেন, আমিও বলেছি আমিও মুক্ত ছিলাম, আমরা তো ওই সরকারের সমালোচনা করতাম। তাহলে আপনারা কেন আওয়ামী লীগের যে কাজগুলো সেই জায়গায় নিজেকে প্রতিস্থাপিত করার চেষ্টা করছেন? দেখেন, আওয়ামী লীগের সময়ে তারেক রহমানের কথাবার্তার উপর এক ধরনের নিষেধাজ্ঞা ছিল যে ওনার কথা প্রচার করা যাবে না, এবং ওনার কথা প্রচার করতে যেয়ে কিন্তু ইটিভি বিপদে পড়েছিল। ইটিভির এমডিকে বন্ধু তারা ধরে নিয়ে গেছিলো আওয়ামী লীগ সরকার। এই পুরা তাদের আমলে আসে মুক্তিই পায় নাই, নতুন আওয়ামী লীগের পতনের পর উনি মুক্তি পেয়েছেন। তো কী কারণে ওনাদের অপরাধটা কী ছিল? ওনারা তারেক রহমানের একটা সাক্ষাৎকার প্রচার করেছিলেন। এই তো অন্যান্য সব মিডিয়া, তখন হাইকোর্ট থেকে রায় আনা হয়েছিল যে একজন কনভিক্টেড লোকের বক্তব্য প্রচার করা যাবে না। প্রচার কি হতো না? আসলে তারেক রহমান কি বলতেন না বলতেন সেগুলি কি দেশের মানুষ জানতেন না? জানতো তো, তারা হয়তো একটু ভায়া হয়ে জানতো। উনি প্রতিদিন লন্ডনে থাকলেন, প্রতিদিন উনি জুম মিটিংয়ে বসতেন, ওনার নেতাদের সঙ্গে বসতেন, নেতারা সেই কথা মানুষকে প্রচার করতেন, জানাতেন। আমার তো মনে হয় যে যখন থেকে সরকার ওনার উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল, তখন থেকে তারেক রহমানের বক্তব্য এদেশের মানুষ আরও বেশি বেশি করে দেখেছে। তো ওইখান থেকে আপনারা শিক্ষা নেবেন না যে নিষিদ্ধ করতে চাইলে নিষিদ্ধ করা যায় না। তো বরঞ্চ কি হয়, যে নিষিদ্ধ করে তার ব্যাপারে জনগণের মধ্যে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়, তাদেরকে জনগণ ফ্যাসিবাদী হিসেবে ভাবতে শুরু করে।
একদম জলজান্ত উদাহরণ, ওই দিনের কাঁচা উদাহরণ ভাই, বেশি দূরে যেতে হবে না তো। শিক্ষা নিচ্ছেন না কেন? সবাই ভাবে আমরা যেটা করছি এটাই ঠিক, সবাই ভাবে আমাদের কোনো পতন নাই। শেখ হাসিনাও ভেবেছিল পতন হয়ে যায়। আরেকটা কথা আজকে আমি জাহিদুর রহমান সাহেবের বক্তব্যের উপরে সীমাবদ্ধ রাখছি, কারণ আমি ওনাকে পছন্দ করি পার্সোনালি। আমি ওনাকে বলবো কিছু কিছু কথা বলার সময় একটু খেয়াল করে বলেন। আগে টকশোতে আপনি বলতেন, আমরা সবাই বলাবলি করতাম, লোকজন মাঝে মাঝে আমাদের ট্রল করতো, সমালোচনা করতো, কেউ প্রশংসাও করতো, ভালোই হতো। এখন দেখেন না আপনার বক্তব্য নিয়ে লোকে কী বলে, একটু অনলাইনে দেখেন, তাকান না ভাই। দেখেন উনি আরেকটা কথা বলেছেন, সেটা হলো যে আওয়ামী লীগ, এই যে আমি পড়ি, আমি আগে ব্যাখ্যা করবো না, আগে আমি ওনার বক্তব্যটা পড়েই শোনাই আপনাকে। উনি বলেছেন রিফাইন্ড আওয়ামী লীগের একটি আলাপ মাঝে মাঝে কোথাও কোথাও দেখা যায়, সামাজিক মাধ্যমেও দেখা যায়। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। এই বাক্যগুলি কিন্তু আসলে কনফিউজিং কেন? আওয়ামী লীগ নামে সে কর্মসূচি পালন করতে পারবে না এই মর্মে একটা নির্বাহী আদেশ সরকারে আছে, এটা আমি অস্বীকার করি না। এই নির্বাহী আদেশটা আমার কাছে খুবই কালো আইন মনে হয়, কিন্তু কিছু করার নাই। কালো আইন বলি আর যে আইনি বলি, যত খারাপ আইনি বলি, আইন তো আইনি, না মানলে আইনও তো আপনি শাস্তি পাবেন। কাজেই আমি এটাকে অপছন্দ করি, কিন্তু অমান্য করি না, মনে করি ঠিক আছে এটা। কিন্তু যদি অন্য নামে হয়, অন্য নামে হতে পারে না। রিফাইন্ড আওয়ামী লীগ আর আওয়ামী লীগ যদি এক না হয়, যদি কেউ বলে তৃণমূল আওয়ামী লীগ, হতেই পারে। তৃণমূল বিএনপি হয়েছিল না, ওটা কি বিএনপি? তৃণমূল বিএনপি আর বিএনপি কি এক ছিল? তৃণমূল বিএনপি তো ইলেকশনও করছে। ভারতে দেখেন আপনি, ভারতে কংগ্রেসের সঙ্গে নাম মিলিয়ে তারা কী করেছে? তৃণমূল কংগ্রেস। ওই তৃণমূল কংগ্রেস আর জাতীয় কংগ্রেস কি এক ছিল? এক তো ছিল না। যদি কেউ নাম চেঞ্জ করে ফেলে তাহলে সেটা আওয়ামী লীগ হয় কীভাবে? এই যে আপনাদের কঠোরতা, এই কঠোরতার অন্তিম গন্তব্য কোথায় সেটা নিয়ে জনগণ ভাবছে কিনা জানি না, আমি আপনাদেরকে ভাবতে অনুরোধ করছি। এই আপনাদের এই কঠোরতা, এর নেট রেজাল্টটা কি? যদি ভাবতে কষ্ট হয়, একটু অতীতের দিকে তাকান, তাকালেই অনেক উদাহরণ পেয়ে যাবেন যে একটা পলিটিক্যাল ইডিওলজিকে, একটা রাজনৈতিক আদর্শকে এভাবে নির্বাহী আদেশ দিয়ে বন্ধ করলে তার পরিণতি কি হয় একটু চিন্তা করবার চেষ্টা করেন, স্মরণ করবার চেষ্টা করেন।